আজকে আমরা আলোচনা করব মডার্ন এজ। ইন্টারভিউয়ের জন্য ইম্পর্টেন্ট একটা এজ। তো এই এজ থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলো তোমাদের ইন্টারভিউতে ধরার মতো বা যেগুলো তোমাকে অবশ্যই জেনে যেতে হবে এই পিরিয়ড থেকে বা মডার্ন এজ থেকে, সেই রকম কিছু প্রশ্ন আনসার নিয়ে আমরা আজকে আলোচনা করবো, একদম ইন্টারভিউ ওরিয়েন্টেড। ওকে, তো এর আগেও কিন্তু আমরা ইম্পর্টেন্ট এজগুলো বা ইম্পর্টেন্ট পিরিয়ডগুলোর অলরেডি ভিডিও করে দিয়েছি। তো যেমন এলিজাবেথান এজ বলতে পারো, রোম্যান্টিক পিরিয়ড। ওকে, তারপরে আমরা আরও করেছি মানে ইন্টারভিউ রিলেটেড প্রচুর আমরা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, পারলে দেখে নিয়ে। এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মেন এজগুলো আমরা করিয়ে দিয়েছি, এবং আজকে করছি আমরা মডার্ন এজ। এটাও কিন্তু ইন্টারভিউয়ের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তোমাকে এই জায়গা থেকে যে ধরনের প্রশ্নগুলো ধরতে পারে, পুরোটা তো করা সম্ভব নয় আর পুরোটা করারও দরকার নেই। যে অ্যাকচুয়ালি জায়গাগুলো ইন্টারভিউয়ের জন্য ইম্পর্টেন্ট সেই রকম কিছু কোশ্চেন আনসার নিয়ে আমরা আজকে আলোচনা করছি আমাদের মডার্ন এজ। তো এই ভিডিওতে আমরা মডার্ন এজ সম্পর্কে ইন্টারভিউয়ের জন্য যতটুকু দরকার জেনে নেব। ক্লিয়ার? তো চলো আমরা শুরু করি আমাদের আজকের সেশন। দেখো, ফার্স্ট আমরা এখান থেকে মডার্ন পিরিয়ড বা মডার্ন এজ, যেটা আমরা প্রথমে এটা টাইম পিরিয়ডটা অবশ্যই দেখবো, ক্যারেক্টারিস্টিক দেখবো, সাম বেসিক কোয়েশ্চেন্স দেখবো এখান থেকে। তারপরে হচ্ছে এই পিরিয়ডের হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট রাইটার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস অবশ্যই ইম্পর্টেন্ট এই জায়গাটা খুব। পোয়েট্রি বেস কিছু কোয়েশ্চেন আছে অবশ্যই ইম্পর্টেন্ট, নভেল অ্যান্ড ফিকশন বেস কিছু কোয়েশ্চেন আছে। তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড ফেমাস রাইটার্স অ্যান্ড অফ দিস পিরিয়ড, এবং তারপরে র্যাপিড ফায়ার কিছু কোয়েশ্চেন করবো অনলাইনের টাইপের, যেগুলো তোমাদের ইন্টারভিউতে ধরলে তোমরা ইজিলি আনসার করে আসতে পারবে। ক্লিয়ার? তো চলো আমরা শুরু করছি এবার আমাদের প্রথম। তার আগে সবার আগে আমরা একটুখানি দেখে নেবো এই পিরিয়ডের ইম্পর্টেন্ট ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক আমরা যাই বলি সেটা সম্পর্কে, এবং ইম্পর্টেন্ট রাইটার সম্পর্কে দেখে নেবো। তারপরে আমরা এই ওয়াইজ মানে প্রশ্ন আনসার আলোচনা শুরু করব। ক্লিয়ার? তো দেখো, ফার্স্ট যদি আমরা এই পিরিয়ডের বা মডার্ন পিরিয়ড বা মডার্ন এজ, আমরা এজও বলতে পারি পিরিয়ডও বলতে পারি, যাই হোক মডার্ন এজের যদি আমরা ফিচার সম্পর্কে কথা বলি, তো এখানে কি বলছে দেখো, ফার্স্ট হচ্ছে লিটারেচার এক্সপেরিমেন্টেড উইথ নিউ স্টাইল, ফর্মস অ্যান্ড ফ্রাগমেন্টেড ন্যারেটিভস। তো এখানে মোটামুটি এই সময় কি হয়েছিল যে নতুন নতুন লেখার মধ্যে নতুন নতুন স্টাইল, নতুন নতুন কিছু ফর্ম, সেগুলো কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল। যেমন স্টাইল বলতে আমরা কি বুঝি, এখানে আমরা বলতে পারি এই পিরিয়ডে যে সাইকোলজিক্যাল রিয়ালিজম, তারপরে যে বিষয়টা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস, এই রকম কিছু নতুন নতুন টেকনিক। তারপরে আমরা বলতে পারি ফ্রাগমেন্টেশন, সিম্বলিজম, ইউজ অফ সিম্বলিজম, এইরকম কিন্তু নতুন নতুন কিছু টেকনিক বা স্টাইল আমরা দেখতে পাবো, এবং সঙ্গে কিছু নতুন নতুন ফর্মও কিন্তু আমরা দেখতে পারবো, যেমন অ্যান্টি নোভেল, মডার্ন ড্রামা, ওকে, পোয়েট্রিক ড্রামা, এইগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো। তো এখানে কিন্তু এই নতুন নতুন স্টাইল, নতুন নতুন ফর্মস কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল এই পিরিয়ডের লিটারেচার বা এই পিরিয়ডের লেখার মাধ্যমে। ঠিক আছে? তো তারপরে হচ্ছে রাইটার্স এক্সপ্লোর থিম অফ এলিয়েনেশন। এই পিরিয়ডের একটা ইম্পর্টেন্ট থিমস হচ্ছে এলিয়েনেশন অ্যান্ড আনসার্টেনিটি অ্যান্ড ডিসইলিউশনমেন্ট আফটার দ্য ওয়ার্স। তো এখানে আমরা সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এখানে আমরা বিষয় দেখবো। অ্যাকচুয়ালি এই টাইম পিরিয়ডটা যদি দেখি আমরা সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছিল? 1939 থেকে 1945। ওকে, তো এই পিরিয়ড মোটামুটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে কি হচ্ছে, রাইটার এক্সপ্লোর থিম অফ এলিনেশন আনসার্টেনটি। এলিনেশন মিনস আমরা বলতে পারি আইসোলেশন, আনসার্টেনটি অ্যান্ড ডিসইলিউশনমেন্ট আফটার দ্য ওয়ার্স। স্ট্রিম অফ কনসিয়াসনেস অ্যান্ড সাইকোলজিক্যাল রিয়েলিজম, খুবই ইম্পর্টেন্ট দুটো জিনিস। স্ট্রিম অফ কনসিয়াসনেস আমি তোমাদের আগেও যদিও ভিডিওতে করিয়ে দিয়েছি। স্ট্রিম অফ কনসিয়াসনেস কিছু না, একটা ন্যারেটিভ টেকনিক দ্যাট প্রেজেন্টস দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ আ ক্যারেক্টার্স ইনার থটস, ফিলিংস, এইগুলো। ঠিক আছে? সেটাকে আমরা বলে থাকি স্ট্রিম অফ কনসিয়াসনেস। ক্লিয়ার? সিমিলারলি আমাদের এখান থেকে মনে রাখতে হবে যে সাইকোলজিক্যাল রিয়ালিজম, এই জিনিসটাও অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল রিয়ালিজম কিসের উপরে ফোকাস করে, এটা হচ্ছে মেন্টাল অ্যান্ড ইমোশনাল স্টেটস এর উপরে বেশি ফোকাস করে রাদার দ্যান সোশ্যাল ইভেন্টস। ওকে, তো সাইকোলজিক্যাল রিয়ালিজমটা ভালো করে জানতে হবে, স্ট্রিম অফ কনসিয়াসনেসটাও একটু কিন্তু জেনে যেতে হবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফিচার্স এই পিরিয়ডে। ঠিক আছে? বা এগুলো হচ্ছে টেকনিক, কী টেকনিক আমরা বলতে পারি স্ট্রিম অফ কনসিয়াসনেস। এবং এগুলো কাদের দ্বারা পপুলার হয়েছিল? স্ট্রিম অফ কনসিয়াসনেস জেমস জয়েসের নাম পাবো আমরা, ভার্জিনিয়া উলফের নাম পাবো, আরও আমরা আলোচনা করব পরবর্তীতে সেগুলো। তারপরে এখানে দেখো পোয়েট্রি এমব্রেসড ইমাজিজম, পোয়েট্রির মধ্যে এই সময় ইমাজারি, ঠিক আছে, সিম্বলিজম, এইসবগুলো প্রচুর ইউজ হয়েছে। মানে জটিল আইডিয়াকে, জটিল কনসেপ্টটাকে সহজ করার জন্য আমরা সিম্বলিজমের ইউজ এখানে দেখতে পাবো, ইমাজারি ইউজ দেখতে পাবো। ক্লিয়ার? রাইটার্স কোশ্চেন ট্র্যাডিশনাল ভ্যালুস, রিলিজিয়ন অ্যান্ড আইডেন্টিটি, এবং এখানকার রাইটার্সরা সেই
পুরনো প্রাচীন ট্র্যাডিশনাল যেসব রিলিজিয়ন বা আইডেন্টিটি বা ট্র্যাডিশনাল যেসব ভ্যালুগুলো ছিল সেগুলোর প্রতি আস্তে আস্তে তারা কোশ্চেন করতে শুরু করলো এই পিরিয়ডের রাইটাররা তাদের লেখার মাধ্যমে। তো এই মোটামুটি ফিচার্সগুলো তোমাকে একটু জেনে যেতে হবে, এখান থেকে ফিচার্সটা খুবই ইম্পর্টেন্ট ধরতেই পারে। এবার যদি বলি এই পিরিয়ডের ইম্পর্টেন্ট রাইটার্স যদি কথা বলি, অবশ্যই জেমস জয়েসের নামটা মনে রাখতে হবে। জেমস জয়েসের লেখা ইউলিসিস, আরও একটা এখান থেকে নাম মনে রাখবে, এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, তাই তো তোমরা পড়েছো এটা, এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এটা পড়েছো তোমরা, মনে করে দেখো, এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। ভার্জিনিয়া উলফের মিসেস ডালওয়ে অ্যান্ড টু দ্য লাইট হাউস, টি.এস. ইলিয়ট খুবই ইম্পর্টেন্ট এখান থেকে, দ্য ওয়েস্টল্যান্ড, দ্য লাভ সং, ওকে, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক, ডব্লিউ.বি. ইটসের সেকেন্ড কামিং, খুবই ইম্পর্টেন্ট এই নামগুলো। আমরা এগুলো সম্পর্কেও যদিও আলোচনা করব পরবর্তীতে, এখান থেকে কী ধরনের প্রশ্ন হয় সেগুলো আমরা জাস্ট একটুখানি এক ঝলক দেখে নিচ্ছি অ্যাট এ গ্লান্স, ক্লিয়ার। ডি.এইচ. লরেন্সের নামটা মনে রাখতে হবে, সানস অ্যান্ড লাভার্স, ওম্যান অ্যান্ড লাভ, এইগুলো হচ্ছে এদের ইম্পর্টেন্ট লেখা। এইবার আমরা একদম বেসিক কোশ্চেন থেকে শুরু করব এই পিরিয়ডের, তারপরে আরও ইম্পর্টেন্ট যেসব আমরা আগের স্লাইডে দেখে এসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, ক্লিয়ার। চলো এবার আমরা কোশ্চেন আনসার শুরু করছি। আচ্ছা, কোশ্চেন আনসারে যাওয়ার আগে অবশ্যই এই বইটা সম্পর্কে তোমাদের একটু বলা জরুরি, কারণ তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ ইন্টারভিউয়ের জন্য অবশ্যই তোমাকে এটা অনেকটাই হেল্প করবে। এখান থেকে তুমি 80 থেকে 90% তোমার ক্লিয়ার হয়ে যাবে, মানে পুরো বিষয় এখানে সব কিছু ইনক্লুড করা আছে। ইন্টারভিউয়ের যে টপিকগুলো তোমাকে পড়তে হবে, যেমন ধরনের প্রশ্ন করতে হবে, সব কিছু এর মধ্যে ইনক্লুড আছে। এর উপরে একটা আলাদা ভিডিও করা আছে, তুমি চাইলে দেখে নিতে পারো, সেখানে তুমি এই ইবুক সম্পর্কে টোটাল আইডিয়াটা পেয়ে যাবে, যেটা তোমার ইন্টারভিউতে অনেকটাই হেল্প করবে তোমাকে এগিয়ে রাখতে, মানে এগিয়ে রাখবে অন্যদের থেকে, ঠিক আছে। তো এটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, আমরা ফিডব্যাকও শেয়ার করেছিলাম এবং প্রচুর পরিমাণে আমরা এই মানে পিডিএফ রিলেটেড রেসপন্স পেয়েছি এবং প্রচুর জন তোমরা কালেক্ট করেছো, তোমরা ভরসা করতে পেরেছো, এটুকুই সত্যি খুব ভালো লেগেছে। তো যারা এখনও নেওয়ার মনে করছো, সামনে কিন্তু ইন্টারভিউ, চাইলে নিতে পারো। এটার প্রাইস আছে 199। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা তোমরা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখানে মেসেজ করলে পুরো ডিটেলস সব কিছু জানতে পেরে যাবে, ক্লিয়ার। তো এখানে সব কিছু টপিক দেওয়া আছে, আমি এটা নিয়ে আর বলছি না, তোমরা চাইলে এর উপরে একটা আলাদা ভিডিও করা আছে, সেটা দেখে নিতে পারো তোমাদের ইন্টারভিউয়ের জন্য, শুধুমাত্র এটা ইন্টারভিউয়ের জন্য। চলো এবার আমরা কোশ্চেন আনসারে আসি। কোশ্চেন আনসারে দেখো বলছে, হোয়াট ডু ইউ মিন বাই মডার্ন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। একদম জেনারেল একটা প্রশ্ন, যেমন প্রত্যেক পিরিয়ড থেকে আমরা করে এসেছি, যে তুমি মডার্ন পিরিয়ড বলতে কী বোঝো ইংলিশ লিটারেচারে। মডার্ন পিরিয়ড ইজ ইন ইংলিশ লিটারেচার রেফার্স টু দ্য লেট 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। তো এই টাইম পিরিয়ডটাকে আমরা মডার্ন পিরিয়ড বলবো, লেট 19th সেঞ্চুরি অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। হোয়েন রাইটার্স ব্রোক অ্যাওয়ে ফ্রম ট্র্যাডিশনাল ফর্মস, যে সময় রাইটার্সরা ট্র্যাডিশনাল ফর্মগুলোকে ব্রেক করছে, আগের যেসব প্রাচীন প্রথা লেখাগুলো ছিল, ঐতিহ্য মানে সেসব ট্র্যাডিশনাল এর থেকে বেরিয়ে আসছে, ব্রেক করছে, এবং তারপরে কী করছে, এক্সপ্রেসড দ্য কমপ্লেক্সিটি, আনসার্টেনটি অ্যান্ড সাইকোলজিক্যাল ডেপথ অফ মডার্ন লাইফ। মডার্ন লাইফের এই যে সাইকোলজিক্যাল ডেপথ, কমপ্লেক্সিটি, আনসার্টেনটি, এগুলো নিয়ে তারা লেখালেখি শুরু করতে দিয়েছে। তো এটাই যদি তোমাকে জিজ্ঞাসা করে মডার্ন পিরিয়ডটা কী, তো মডার্ন এজ বা পিরিয়ড বলো কি, তো এটা তোমাকে মোটামুটি বলতে হবে, ঠিক আছে। অবশ্যই টাইম পিরিয়ডটা মেনশন করতে হবে, এবং এইভাবে যেভাবে লেখা আছে এইভাবে তুমি বলতেই পারো, বা এখানে তুমি একটু মডিফাই করে নিজের মতো সাজিয়ে নিতে পারো, ক্লিয়ার। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য টাইম স্প্যান অফ মডার্ন পিরিয়ড। অবশ্যই মডার্ন পিরিয়ডের টাইম স্প্যানটা তোমাকে জানতে হবে। এটা এরকম ধরা হয়ে থাকে 1900 টু 1945। তো এটার মোটামুটি কিছু কিছু জায়গায় তোমরা অ্যাপ্রক্সিমেট হয়তো এটাই ধরে নিতে, মানে একটুখানি চেঞ্জ তোমরা এখানে ওখানে দেখতে পাবে, বাট মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা বললেই হবে। তো এটাই তোমরা বলতে পারো, ঠিক আছে, মডার্ন পিরিয়ডে যদি টাইম পিরিয়ড জিজ্ঞাসা করে, বা মডার্ন এজের। এন্ডিং উইথ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং এই সময় আমরা জানি 45-এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডিং হয়েছিল, যেমনটা আমরা অলরেডি তোমাদেরকে বলেই দিলাম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় 1939 থেকে 1945, ক্লিয়ার। চলো নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য মডার্ন, এগুলো কিন্তু একদম বেসিক কোয়েশ্চেন। হোয়াই ইজ দ্য মডার্ন পিরিয়ড কনসিডার্ড পিরিয়ড অফ ট্রানজিশন বা এজ অফ ট্রানজিশন। এই মডার্ন পিরিয়ডটাকে বা মডার্ন এজটাকে এজ অফ ট্রানজিশন কেন বলা হয়? দেখো, ট্রানজিশন কথাটির মানে কি বলো? ট্রানজিশন মানে কোনো একটা সিচুয়েশান থেকে তুমি আরেকটা সিচুয়েশানে
মুভ করছো বা কোনো একটা অধ্যায় থেকে তুমি আরেকটা অধ্যায়তে মুভ করছো, সেই জায়গাটাকে ওই যে মিডিল পজিশনটাকে আমরা ট্রানজিশন কথাটা ইউজ করি। তোমরা বিশেষ করে যারা ভিডিও এডিটিংয়ের সঙ্গে যুক্ত, ভিডিও এডিটর যারা মোটামুটি ভিডিও রিলেটেড জানো, তারা কিন্তু এই ট্রানজিশন কথাটা খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। যখন আমরা একটা সিন থেকে আর একটা সিনে যাই তখন আমরা ট্রানজিশন ইউজ করি। তো এখানে এই মডার্ন পিরিয়ডটাকে বা মডার্ন এজটাকে অ্যাজ এ এজ অফ ট্রানজিশন কেন বলা হচ্ছে, কারণ ইট মার্কস আ শিফট, এখানে একটা শিফট দেখতে পাবো। ইট মার্কস আ শিফট ফ্রম ভিক্টোরিয়ান সার্টেনটিটি টু মডার্ন ডাউট। মানে এই সময়কার ট্রানজিশন কেন বলা হচ্ছে, এই সময় ভিক্টোরিয়ান থেকে মডার্ন পিরিয়ডে মানুষজন কী করছে, শিফট করছে, বা আমরা বলতে পারি জাম্প করছে, ঠিক আছে। সেই জন্য কিন্তু এই পিরিয়ডটাকে বলা হয় এজ অফ ট্রানজিশন বা পিরিয়ড অফ ট্রানজিশন। তো এইভাবেই তুমি বলবে, বিকজ ইট মার্কস আ শিফট ফ্রম ভিক্টোরিয়ান সার্টেনটি টু মডার্ন ডাউট, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড সাইকোলজিক্যাল এক্সপ্লোরেশন, এরকম বললেই হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা এবার নেক্সট স্লাইডে যাই। আরও কিছু বেসিক কোশ্চেন আমরা এখান থেকে দেখব। হোয়াট আর দ্য মেজর লিটারারি মুভমেন্টস অফ মডার্ন পিরিয়ড বা মডার্ন এজ। এই এজের মেজর লিটারারি মুভমেন্টগুলো কী ছিল? মডার্নিজম, ঠিক আছে। মডার্নিজম, ইমাজিজম, সিম্বলিজম, এক্সপ্রেশনিজম অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম। তো এইগুলো তোমাকে মেনশন করতে হবে যদি বলা হয় মেজর মুভমেন্টগুলো। মানে এই সময় আমরা দেখব মানে লেখার মধ্যে প্রচুর এই যে সিম্বলিজমের ইউজ, ঠিক আছে, ইমাজারি ইউজ হচ্ছে। তারপর এক্সিস্টেন্সিয়ালিজম মানে যেটা অ্যাকচুয়ালি মেনলি ফোকাস করে কিসের উপর, ইন্ডিভিজুয়াল। এক্সিস্টেন্সিয়ালিজম ফোকাস করে কিসের উপর না, ইন্ডিভিজুয়াল থট, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ইন্ডিভিজুয়াল চয়েস, ইন্ডিভিজুয়াল আমরা বলতে পারি রেসপন্সিবিলিটি, এইগুলোর বিষয়ের উপরে বেশি কিন্তু ফোকাস করা হয়েছিল। তো এই মোটামুটি লিটারারি মুভমেন্টগুলোর নাম তোমাকে বলতে হবে। তারপরে হোয়াট আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন লিটারেচার, খুবই ইম্পর্টেন্ট। মডার্ন লিটারেচার মেন ক্যারেক্টারিস্টিক্সকে আমরা যেগুলো অলরেডি করে এসেছি সেইগুলোই বলতে পারো, বা এইভাবে তুমি সাজিয়ে বলতে পারো। দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন লিটারেচার আর এক্সপেরিমেন্টেশন ইন ফর্ম, ফ্রাগমেন্টেশন, সাবজেক্টিভিটি, প্যাসিমিজম, অ্যাম্বিগুইটি অ্যান্ড সাইকোলজিক্যাল রিয়ালিজম, ঠিক আছে। সাইকোলজিক্যাল রিয়ালিজম কি, এটা আমি তোমাদের একটুখানি এর আগে বলার চেষ্টা করেছি। তো এই পিরিয়ডের মোটামুটি ক্যারেক্টারিস্টিক বা আমরা যদি ফিচার্সগুলো দেখি, এখানে আমরা এই যে এক্সপেরিমেন্টেশন ইন ফর্ম, বিভিন্ন ফর্মের মধ্যে এক্সপেরিমেন্টেশন আমরা দেখতে পাবো। ফ্রাগমেন্টেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রাগমেন্টেশন মানে কী বলো তো, মানে ডেলিভারেটলি ব্রেক, ঠিক আছে, ডেলিভারেটলি ব্রেকিং অফ স্ট্রাকচার, কোনো ক্রোনোলজি, এগুলোকে আমরা বলে থাকি ফ্রাগমেন্টেশন। মানে ফ্রাগমেন্টেশন মানে খণ্ড অ্যাকচুয়ালি। তো ডেলিভারেটলি যখন কোনো কিছু মানে ডেলিভারেটলি ব্রেকিং অফ স্ট্রাকচার, ক্রোনোলজি অ্যান্ড ন্যারেটিভ ইউনিটি, সেগুলোকে আমরা বলবো ফ্রাগমেন্টেশন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হোয়াট রোল ডিড সায়েন্স প্লে ইন মডার্ন লিটারেচার। সায়েন্স কী রোল প্লে করেছিল এই মডার্ন লিটারেচারে। তো যখনই দেখবে আমরা লিটারেচারের ক্ষেত্রে এই সায়েন্স প্রসঙ্গ আসবে, এখানে কিন্তু আমরা সবসময় কিন্তু এই যে ধর্ম এবং হচ্ছে মানে রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স, এদের মধ্যে সবসময় কিন্তু একটা কনফ্লিক্ট থাকে। তো এখানেও সেই একই নিয়ম আমরা দেখব যে সায়েন্স চ্যালেঞ্জ রিলিজিয়াস ফেথ অ্যান্ড ট্র্যাডিশনাল ভ্যালু। সায়েন্স চ্যালেঞ্জ করেছিল রিলিজিয়াস যেসব ফেথগুলো ছিল, ট্র্যাডিশনাল যেসব ব্যাপারগুলো ছিল, সেগুলোকে চ্যালেঞ্জ করেছিল সায়েন্স। লিডিং মডার্ন রাইটার্স টু কোয়েশ্চেন ট্রুথ, এবং সেটা কী করেছিল, মডার্ন রাইটার্সদের কোশ্চেন করতে সাহায্য করেছিল কিসের প্রতি না, ট্র্যাডিশনাল সেই ট্রুথ, মোরালিটি অ্যান্ড হিউম্যান পারপোজ, এগুলোর প্রতি। এবার আস্তে আস্তে এই পিরিয়ডের মানুষজন সায়েন্সের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে তারা সেই ট্র্যাডিশনাল ভ্যালুসগুলোর প্রতি তারা কোশ্চেন করতে শুরু করেছিল, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে নেম 4 মেজর রাইটার্স অফ দ্য মডার্ন পিরিয়ড। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং ইজি একটা প্রশ্ন। এই পিরিয়ডের ইম্পর্টেন্ট কয়েকজন রাইটারের নাম জিজ্ঞেস করবে তোমাকে, অবশ্যই নাম বলতে হবে। টি.এস. এলিয়ট খুবই ইম্পর্টেন্ট, জেমস জয়েসও ইম্পর্টেন্ট, ভার্জিনিয়া উলফ বলতে পারো, অ্যান্ড জর্জ বার্নার্ড শ এর নামও তুমি বলতে পারো। জর্জ বার্নার্ড শ ইম্পর্টেন্ট। আরও অনেকেই আছে, তোমার ইচ্ছা মতো তুমি 4 জনের নাম বলতেই পারো, বা 2-3 জনের বললেও হবে, ঠিক আছে। আমি এখানে আমার মতো আমি 4 জনের নাম দিয়েছি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ মিন বাই মডার্নিজম। তোমাকে যদি বলে মডার্নিজম মানেটা কি বা কী বোঝো তুমি অ্যাকচুয়ালি মডার্নিজম বলতে, তো মডার্নিজম ইজ এ লিটারারি মুভমেন্ট। এটা একটা অবশ্যই লিটারারি একটা মুভমেন্ট দ্যাট এমফাসাইজেস কিসের উপর, যেটা জোর দিয়েছিল এক্সপেরিমেন্টেশন, সাবজেক্টিভিটি অ্যান্ড এ ব্রেক ফ্রম ট্র্যাডিশনাল লিটারারি কনভেনশন। এখানে কিন্তু এই ব্রেক কথাটা বারবার তোমাকে আনতে হবে, কারণ আর এখানে এই যে এক্সপেরিমেন্টেশন এই বিষয়টাই, তারপর সাইকোলজিক্যাল রিয়ালিজম, এই জিনিসগুলো কিন্তু বারবার আনতে হবে, কারণ এখানে অ্যাকচুয়ালি কি ট্র্যাডিশনাল ব্রেক হচ্ছে এই পিরিয়ডে এসে, ঠিক আছে। সেটা এখানে বলছে। তো তোমাকে যদি মডার্নিজম যদি জিজ্ঞাসা করে কি, তুমি এইভাবেই বলতে পারো, মডার্নিজম ইজ এ লিটারারি মুভমেন্ট দ্যাট এমফাসাইজেস এক্সপেরিমেন্টেশন, সাবজেক্টিভিটি অ্যান্ড ব্রেক ফ্রম ট্র্যাডিশনাল লিটারারি কনভেনশনস।
এগুলো আমাদের মোটামুটি বেসিক কোশ্চেনের মধ্যে ছিল, ঠিক আছে, বেসিক কোশ্চেন এগুলো আমরা বলতে পারি। এইবার দেখো আমরা হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড দু একটা প্রশ্ন এখান থেকে আমরা জানবো যে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ মডার্ন রাইটিং, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কী প্রভাব পড়েছিল এই মডার্ন রাইটিংয়ের উপরে। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লেড টু আরবান আইসোলেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সঙ্গে সঙ্গে আইসোলেশন হতে শুরু করলো অ্যান্ড মেকানাইজড লাইফ, এবং মানুষজন, আমরা এখনই যদি তুমি দেখো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে আমি তোমাদের মডার্ন এই যে পিরিয়ডের যে বিষয়টা, এখানে আমি তোমাদের একটা আমাদের বাস্তব যে সমস্যাটা এখন চলছে বা বাস্তব জীবনের কিছু একটা এক্সাম্পলের সঙ্গে আমি তোমাদের রিলেট করতে বলবো। সেটা হচ্ছে এই যে এলিয়েনেশন, আমি বললাম মডার্ন পিরিয়ডের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এলিয়েনেশন বা আইসোলেশন। দেখবে তোমরা আমাদের ফেসবুকে কিন্তু প্রচুর ফ্রেন্ড আছে, তাই তো, আমাদের ফেসবুকে প্রচুর ফ্রেন্ড আছে, বাট অ্যাকচুয়ালি আমাদের ফ্রেন্ড কজন, তাদের কজনের সঙ্গে আমাদের কথা হয়। মানুষ কিন্তু এখানে দেখাচ্ছে প্রচুর ফ্রেন্ড, বাট আলটিমেটলি সে কিন্তু আইসোলেট, একা সে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে কিন্তু সেই সময়েও ছিল, মানে আমাদের মডার্ন পিরিয়ডের সঙ্গে। তো মানুষ সেই সময় একটা মানে এই যে আইসোলেশনের ব্যাপারটা কিন্তু এখানে চলে আসতো। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সঙ্গে সঙ্গে আইসোলেশনও বাড়তে শুরু করলো অ্যান্ড মেকানাইজড লাইফ, এবং সেই সময় ইন্ডাস্ট্রি যেহেতু হচ্ছে, তো সেই সময় যন্ত্রপাতির ব্যবহার এটা মানুষকে এই যে দৈনন্দিন জীবনযাত্রার উপরে একটা প্রভাব ফেলতে শুরু করলো, এবং মানুষ একদম, আমরা এখনও বর্তমানে এই দিন দিন আমরা মেশিন রূপের মতো হয়ে যাচ্ছে। আমরা এখন সব জায়গাতেই এখন মেশিনের ইউজ দেখছি আমরা। এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে বিভিন্ন সেক্টরে দেখো মানুষের জব চলে যাচ্ছে, তো সব কিছু এখন মেশিন করছে, সেই বিষয়টা, ঠিক আছে। উইচ মডার্ন রাইটার্স পোর্ট্রেট, যেগুলোকে মডার্ন রাইটার্সরা পোর্ট্রেট করেছিল অ্যাজ এ ডিহিউম্যানাইজিং অ্যান্ড এলিয়েনিয়েটিং, তারা এই জিনিসগুলোকে পোর্ট্রেট করেছিল কীভাবে, ডিহিউম্যানাইজিং হিসেবে অ্যান্ড এলিয়েনিয়েটিং। ওকে, হাউ ডিড সিগমন্ড ফ্রয়েড, খুবই ইম্পর্টেন্ট, হাউ ডিড সিগমন্ড ফ্রয়েড ইনফ্লুয়েন্স মডার্ন রাইটার্স, সিগমন্ড ফ্রয়েড মডার্ন রাইটার্সদের কীভাবে ইনফ্লুয়েন্স করেছিল, কীভাবে? Sigmund Freud influenced modern writers by introducing ideas of unconscious mind. তো আইডিয়া অফ আনকনশিয়াস মাইন্ড এটা একটা আমরা বলতে পারি এক ধরনের টেকনিক। তো এর সাহায্যে তিনি কি করেছিলেন, ইনফ্লুয়েন্স করেছিল সেই মডার্ন পিরিয়ডের রাইটারদের। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু ফ্রয়েড দ্য হিউম্যান মাইন্ড ইজ লার্জলি আনকনশিয়াস, ঠিক আছে। এবং তিনি বলছেন, আরও বলছেন, মোস্ট অফ আওয়ার ডিজায়ার্স, ফিয়ার্স, ইনস্টিংস অ্যান্ড মেমোরিজ আর হিডেন ফ্রম কনশিয়াস অ্যাওয়ারনেস। আমাদের এই যে ডিজায়ারগুলো, ফিয়ার্সগুলো, এগুলো কী হয় অনেক সময় হিডেন থাকে ফ্রম কনশিয়াস অ্যাওয়ারনেস, একদম মানে কনশিয়াস জিনিস থেকে সেগুলোকে আমরা হিডেন করে রাখি, ঠিক আছে। কিন্তু তারপরেও সেগুলোকে সেইগুলো আমাদের বিহেভিয়ারকে কিন্তু কন্ট্রোল করে থাকে। তো এই মোটামুটি একটা কমপ্লেক্স টাইপের একটা ধারণা তিনি দিয়েছিলেন, যেটাকে আমরা বলতে পারি যে আইডিয়াস অফ আনকনশিয়াসনেস মাইন্ড। তো এর উপরে তিনি মানে এটার ইন্ট্রোডিউস করেছিলেন, এবং এর মাধ্যমে তিনি সেই সময়কার রাইটার্সদের কিন্তু ইনফ্লুয়েন্স করেছিলেন, ঠিক আছে। তারপরে এখানে বলছে রিপ্রেশন অ্যান্ড সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি, এটা তো বুঝতেই পারছো, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি যে ব্রেন টর্মিং, শুনেছো তো, হ্যাঁ, ব্রেন টর্মিং, ব্রেন, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল একরকম কমপ্লেক্সিটি। অ্যান্ড হচ্ছে এর সঙ্গে সঙ্গে রিপ্রেশন তারপরে হচ্ছে মেকানিজম অফ অ্যাক্সেস আমরা বলতে পারি, যেগুলো এখানে আমি লিখিনি, তোমাদের দরকারও নেই। ওকে, সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি বলতে যেটাকে আমরা বলি না ইগো, তারপরে হচ্ছে সুপার ইগো, এইগুলোর কী বলো তো একদম মানে একটা মানে এই সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি অ্যারাইজেস ফ্রম দ্য কনফ্লিক্ট অ্যামং দিস ইগো, সুপার ইগো, এইগুলোর মধ্যে কনফ্লিক্ট হওয়ার ফলে যে অ্যাকচুয়ালি যে মানে তো জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের সামনে ফেস করি আমরা, বা আমরা যেটাকে ফিল করি, সেটাই অ্যাকচুয়ালি বলা হয় সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি। তো এগুলো বুঝতে গেলে অ্যাকচুয়ালি সিগমন্ড ফ্রয়েডের সেই থিওরি পড়তে হবে ভালো করে। তো আমরা এখানে জাস্ট সিগমন্ড ফ্রয়েডের থিওরি তো পড়ছি না, জাস্ট এনার সম্পর্কে একটুখানি এই পিরিয়ডে জানার দরকার, সেজন্য সেই হিসেবে একটুখানি অল্প করে কিছু জেনে নেব, ঠিক আছে। তারপরে এই যে রিপ্রেশন বা রোল অফ রিপ্রেশন, যেটাকে বলা হয়, রিপ্রেশন অ্যাকচুয়ালি একটা প্রসেস, ঠিক আছে, যার দ্বারা কি হয়, আনঅ্যাকসেপ্টেবল ডিজায়ার্স আর পুশড ইনটু দ্য আনকনশিয়াস। যে ডিজায়ারগুলোকে আনঅ্যাকসেপ্টেবল, সেগুলোকে আমরা কোন দিকে ঠেলে দিই, সেগুলোকে আমরা আনকনশিয়াস মাইন্ডের দিকে ঠেলে দিই, সেটাকে অ্যাকচুয়ালি এখানে বলা হয় রোল অফ রিপ্রেশন, ঠিক আছে।
তো এইগুলোর মাধ্যমে তিনি কিন্তু আমাদের এই মডার্ন পিরিয়ডের রাইটার্সদেরকে কিন্তু তিনি ইনফ্লুয়েন্স করেছিলেন বা প্রভাবিত করেছিলেন। ক্লিয়ার? চলো এবার দেখো পোয়েট্রি বেস কিছু কোশ্চেন করবো আমরা এখান থেকে। হোয়াট আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পোয়েট্রি? সেই একই জিনিস আমরা যে ক্যারেক্টারিস্টিক পড়ে এসেছি, তো তোমাকে যদি শুধুমাত্র পোয়েট্রি রিলেটেড বলে সেই একই হবে, ঠিক আছে। সঙ্গে এখানে পোয়েট্রির ক্ষেত্রে ফ্রি ভার্সটা অবশ্যই মনে রাখতে হবে, ফ্রি ভার্স সরি। তো ফ্রি ভার্সটা অ্যাকচুয়ালি কি না, ফ্রি ভার্স আমরা অলরেডি পড়ে এসেছি, যেটা কোনো রকম বাধা ধরা সেই রিদিম বা মিটারটাকে যেটা ফলো করে না, সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ফ্রি ভার্স। তো ফ্রি ভার্সের লেখা বলতে গেলে আমরা সেকেন্ড কামিং, টিএস ইলিয়াট, সরি ডব্লিউ ইটসের সেকেন্ড কামিং আমরা বলতে পারি। আর তারপরে টিএস ইলিয়াটের দ্য হলো ম্যান আমরা বলতে পারি, এগুলো সব ফ্রি ভার্সে লেখা। ক্লিয়ার? তো মডার্ন পোয়েট্রি ইজ ক্যারেক্টারাইজড বাই ফ্রি ভার্স, সিম্বলিজম, এখানে সিম্বলিজম ব্যবহার, ফ্র্যাগমেন্টেশন, ওই যে খণ্ড খণ্ড চিত্র, হ্যাঁ, অ্যান্ড অবস্কিউর ইমেজারি অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেপথ আমরা দেখতে পাবো। এগুলো হচ্ছে মডার্ন পিরিয়ডের বা মডার্ন এজের পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্স। তারপরে দেখো, হোয়াই ইজ মডার্ন পোয়েট্রি কনসিডার ডিফিকাল্ট? মডার্ন পোয়েট্রিটাকে ডিফিকাল্ট কেন বলা হচ্ছে? বিকজ ইট ইউজেস ডেন্স ইমেজারি, ঠিক আছে, অ্যালিউশনস, ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচার অ্যান্ড অ্যাম্বিগুয়াস মিনিংস। তো মডার্ন পোয়েট্রির ক্ষেত্রে আমরা প্রচুর ইমেজারির ইউজ দেখতে পাবো, অ্যালিউশনের ইউজ দেখতে পাবো, অ্যান্ড হচ্ছে ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচার আর অ্যাম্বিগুয়াস মিনিংস, মানে হচ্ছে অস্পষ্ট কিছু মিনিং মোটামুটি এর মধ্যে আমরা দেখতে পাই। সেজন্য কিন্তু এই মডার্ন পোয়েট্রিটাকে একটু ডিফিকাল্ট ধরা হয়, ঠিক আছে, কনসিডার ডিফিকাল্ট। তারপর হচ্ছে হোয়াট ইজ ইমাজিজম? ইমাজিজমটা কি? অ্যাকচুয়ালি কিছুই না, ইমাজিজম একটা মুভমেন্ট, পোয়েটিক মুভমেন্ট দ্যাট এমফাসাইজেস প্রেসাইজ ইমেজারি, ক্লারিটি অফ এক্সপ্রেশনস অ্যান্ড ইকোনমি অফ ওয়ার্ডস। এই দেখো, ইমাজিজমটাকে ইকোনমি অফ ওয়ার্ডস বলা হচ্ছে, কারণ কিছু ওয়ার্ডের পরিবর্তে আমরা যখন কোনো ইমেজারি ইউজ করি, মানে কোনো একটা মানে জটিল আইডিয়াটাকে আমরা সেটাকে সিম্পলিফাই করার জন্য বা ক্লিয়ার করার জন্য বা ইজি মিনিং নিয়ে আসার জন্য আমরা অনেক সময় ইমেজারির ইউজ করি, ঠিক আছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ইকোনমি অফ ওয়ার্ডস। ওকে, তো এটা হচ্ছে একটা পোয়েটিক মুভমেন্ট, মানে অ্যাকচুয়ালি পোয়েট্রির ক্ষেত্রে এই যে ইউজ অফ ইমেজারি, এটা একটা মুভমেন্ট। তো এর মাধ্যমে কী হয়, আমরা প্রেসাইজ ইমেজারি ইউজ করি, যার ফলে আমাদের ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন আসে, অ্যান্ড ইকোনমি অফ ওয়ার্ডসও এটাকে বলা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ ফ্রি ভার্স? ফ্রি ভার্সটা কি? অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রি ভার্স ইজ এ পোয়েট্রি দ্যাট ডাজ নট ফলো রেগুলার রাইম স্কিম অ্যান্ড মিটার, যেটা কোনো রেগুলার রাইম স্কিম এবং মিটারটাকে ফলো করে না, সেটা হচ্ছে ফ্রি ভার্স। সহজ একটা জিনিস। নেক্সট হচ্ছে হোয়াট থিমস ডমিনেট মডার্ন পোয়েট্রি? মডার্ন পোয়েট্রির থিমসগুলো অ্যাকচুয়ালি কী কী? সেই একই জিনিস, এলিয়েনেশন, ডেসপেয়ার, স্পিরিচুয়াল এমটিনেস। তোমরা এই পিরিয়ডের অ্যাকচুয়ালি লেখাগুলো পড়লে বুঝতে পারবে। যেমন টিএস ইলিয়াটের একটা কবিতা আছে, কী যেন নামটা মনে পড়ছে না, হলোম্যান তো আছে, এবং আরও একটা কবিতা আছে প্রিলিউডসটা পড়লে তোমরা বুঝতে পারবে এইসব থিমসগুলো আমরা তার মধ্যে দেখতে পাবো, ঠিক আছে। এলিয়েনেশন, স্পিরিচুয়াল এমটিনেস অ্যান্ড লস অফ মিনিং ডমিনেটস মডার্ন পোয়েট্রি। এগুলোই হচ্ছে মডার্ন পোয়েট্রির থিম। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ টিএস ইলিয়াট? টিএস ইলিয়াটের এই পিরিয়ডে কন্ট্রিবিউশন কি? তো টিএস ইলিয়াট কন্ট্রিবিউটেড টু মডার্ন পোয়েট্রি থ্রু ইজ ইন্টেলেকচুয়াল স্টাইল। তার ইন্টেলেকচুয়াল স্টাইল, তার লেখার মধ্যে এই যে আমরা বলতে পারি রিয়ালিজমের ব্যবহার, ওকে, আরও কিছু তার নিজস্ব স্টাইল আছে, সেই স্টাইলগুলো তিনি ইন্ট্রোডিউস করেছেন। ইউজ অফ মিথ, তিনি মিথের ইউজ করেছেন, সিম্বলিজম ইউজ করেছেন, অ্যান্ড ওয়ার্কস লাইক দ্য ওয়েস্টল্যান্ড, এই ওয়েস্টল্যান্ডের মতো কবিতায় আমরা সেগুলো দেখতে পাই। এটা কিন্তু টিএস ইলিয়াটের একটা ইম্পর্ট্যান্ট কবিতা, আমরা বলতে পারি লম্বা একটা কবিতা, দ্য ওয়েস্টল্যান্ড। নেক্সট হচ্ছে হোয়াই ইজ দ্য ওয়েস্টল্যান্ড কনসিডার্ড এ মডার্ন পোয়েম? কেন ওয়েস্টল্যান্ডকে মডার্ন পোয়েট কনসিডার করবো? কারণ মডার্ন পিরিয়ডের যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেগুলো এর মধ্যে আমরা খুঁজে পাবো, সেই জন্য এটাকে আমরা মডার্ন পোয়েম বলতে পারবো। দ্য ওয়েস্টল্যান্ড ইজ কনসিডার মডার্ন পোয়েম বিকজ অফ দ্য ফ্র্যাগমেন্টেশন, মিথিক্যাল মেথড অ্যান্ড পেসিমিজম অ্যান্ড কালচারাল ক্রিটিক। সেই দেখো, সেই একই জিনিসগুলো, মানে সেই ক্যারেক্টারিস্টিকগুলো আমরা এর মধ্যে খুঁজে পাবো, সেই জন্য এটাকে মডার্ন পোয়েম হিসাবে আমরা কনসিডার করব। নেক্সট হচ্ছে নভেল রিলেটেড কিছু কোশ্চেন। বলছে হোয়াট আর দ্য মেজর ফিচার্স অফ মডার্ন নভেল? নভেল বলো, পোয়েট্রি বলো, ফিচার্স অনেকটা সেই একই রকম হবে, যেহেতু আমরা মেন এই পিরিয়ডের লেখার ফিচার্সগুলো প্রথমেই করে নিয়েছি। তাহলে কি বলছে? দ্য মডার্ন নভেল এমফাসাইজ সাইকোলজিক্যাল ডেপথের উপরে জোর দিয়েছে। ইউজ অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস, ইউজ অফ, মানে আমরা সেই এই ক্ষেত্রে নভেলের ক্ষেত্রে ইউজ অফ কনসিয়াসনেসের ইউজ দেখতে পাবো, স্ট্রিম অফ কনসিয়াসনেস, যেটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি, এটা একটা ন্যারেটিভ টেকনিক টু রিপ্রেজেন্ট দ্য
কন্টিনিউয়াস ওভারফ্লো অফ আ ক্যারেক্টার, ইনার থটস অ্যান্ড ইনার ফিলিংস, ঠিক আছে। নন লাইনার ন্যারেশন অ্যান্ড ইনার রিয়ালিটি, ক্লিয়ার। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, এই যেটা এক্ষুনি বলছিলাম, স্ট্রিম অফ কনসিয়াসনেস ইজ এ ন্যারেটিভ টেকনিক দ্যাট প্রেজেন্টস আ ক্যারেক্টার্স কন্টিনিউয়াস ফ্লো অফ থটস অ্যান্ড ফিলিংস। নেক্সট হচ্ছে নেম নভেলিস্ট অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রিম অফ কনসিয়াসনেস, এই স্ট্রিম অফ কনসিয়াসনেস ইউজ করতে এমন কয়েকজন নভেলিস্টের নাম, অবশ্যই জেমস জয়েসের নাম পাবো আমরা, ভার্জিনিয়া উলফ অ্যান্ড উইলিয়াম ফকনার, এই তিনজন ইম্পর্টেন্ট আর অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রিম অফ কনসিয়াসনেস, ক্লিয়ার। নেক্সট হচ্ছে হোয়াট থিমস ডমিনেট মডার্ন নভেল, কোন থিমগুলো মডার্ন নভেলকে ডমিনেটস করে, একই জিনিস, এলিয়েনেশন, আইডেন্টিটি ক্রাইসিস, টাইম, মেমোরি অ্যান্ড আইসোলেশন ডমিনেট মডার্ন নভেল। মডার্ন নভেল বলুক, ড্রামা বলুক, পোয়েট্রি বলুক, থিম মোটামুটি সবার একই। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ভার্জিনিয়া উলফ, ভার্জিনিয়া উলফের কী অবদান আছে। ভার্জিনিয়া উলফ ডেভেলপড সাইকোলজিক্যাল রিয়ালিজম, তিনি সাইকোলজিক্যাল রিয়ালিজমটাকে ডেভেলপ করেছিলেন, অ্যান্ড স্ট্রিম অফ কনসিয়াসনেস, এই দুটোর ইউজ আমরা ভার্জিনিয়া উলফের কিন্তু লেখায় দেখতে পাবো। হ্যাঁ, মিসেস ডালওয়ে। টু এক্সপ্লোর ইনার লাইফ, কিসের জন্য এগুলো মানে ইউজ করেছেন, তো টু এক্সপ্লোর ইনার লাইফ, ইনার থটসগুলোকে এক্সপ্লোর করার জন্য, অ্যান্ড ফেমিনাইন কনসিয়াসনেস, এবং ফেমিনাইন কনসিয়াসনেসের জন্য তিনি এইগুলোর ইউজ করেছেন। তারপরে হোয়াট ইজ জেমস জয়েস ফেমাস ফর, জেমস জয়েস কিসের জন্য বিখ্যাত, জেমস জয়েস ইজ ফেমাস ফর ইজ এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ টেকনিক, তার লেখার মধ্যে আছে, যেটা আমরা পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট ইয়াং ম্যানের মধ্যেও দেখতে পাবো, সঙ্গে ইউলিসিসের মধ্যেও কিন্তু দেখতে পাবো। তো এই কিছু এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ টেকনিকের জন্য তিনি বিখ্যাত, সঙ্গে তিনি লিখেছেন ইউলিসিস অ্যান্ড এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ ইয়াং ম্যানের মতো কিছু নভেল। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ সাইকোলজিক্যাল রিয়ালিজম, এটাও আমি তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম, সাইকোলজিক্যাল রিয়ালিজম ইজ দ্য ডিটেল পোর্ট্রায়াল অফ ক্যারেক্টার্স ইনার থটস, ক্যারেক্টার্স ইনার থটস অ্যান্ড ইমোশনস, সেটাই হচ্ছে সাইকোলজিক্যাল রিয়ালিজম, যেখানে আমরা অনেকটা সেই ব্রেন স্টর্মিংয়ের মতো কাজ করে এই জিনিসটা, ঠিক আছে, বা ব্রেন টর্মেন্টিং যেটাকে আমরা বলি। ড্রামা রিলেটেড কিছু কোশ্চেন এবার, হোয়াট আর দ্য মেন ফিচার্স অফ মডার্ন ড্রামা, মডার্ন ড্রামার ফিচার্স কি, মডার্ন ড্রামা ফিচার্স রিয়ালিজম, সিম্বলিজম, সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, সেই ড্রামার মধ্যেও আমরা এই জিনিসগুলো দেখতে পাবো, সিম্বলিজম, রিয়ালিজম, সাইকোলজিক্যাল কনফ্লিক্ট আমরা দেখতে পাবো, অ্যান্ড সোশ্যাল ক্রিটিসিজমও আমরা কিন্তু এর মধ্যে দেখতে পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ জর্জ বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শয়ের নামটা খুবই ইম্পর্টেন্ট এই পিরিয়ডের। তো জর্জ বার্নার্ড জর্জ বার্নার্ড শ ইন্ট্রোডিউসড ইন্টেলেকচুয়াল ড্রামা, তিনি আমাদেরকে ইন্টেলেকচুয়াল ড্রামা উপহার দিয়েছেন, যেমন হচ্ছে এনার ড্রামাগুলো একটু মনে রাখতে হবে, মেজর বারবারা, তোমরা নাম শুনেছো বা পড়েছো হয়তো অনেকেই, ঠিক আছে, মেজর বারবারা, এবং আরও একটা যেটা, এটা আশা করি এটা তো সিলেবাসেই ছিল, আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ঠিক আছে, আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো ইন্টেলেকচুয়াল ড্রামা অ্যান্ড সোশ্যাল ক্রিটিসিজম, যার মধ্যে দেখো আমরা কিন্তু এই আর্মস অ্যান্ড দ্য ম্যান তো পড়েছি, এর মধ্যে কিন্তু সোশ্যাল ক্রিটিসিজম আছে, ঠিক আছে, থ্রু হিজ রিয়ালিস্টিক ডায়লগ, তার রিয়ালিস্টিক কিছু ডায়লগের মাধ্যমে তিনি সোশ্যাল ক্রিটিসিজম জিনিসটাকে তিনি আমাদের ড্রামার মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন, ঠিক আছে, কীভাবে রিয়ালিস্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা ডায়লগ ইউজ করে সোশ্যালি যেসব যে জিনিসগুলো বা যেসব সমাজের যেসব অবাঞ্ছিত জিনিসের প্রতি কীভাবে ক্রিটিসাইজ করতে হয় সেগুলো তিনি কিন্তু দেখিয়েছিলেন জর্জ বার্নার্ড শ। তারপরে বলছে হাউ ডিড হেনরিক ইবসেন ইনফ্লুয়েন্স মডার্ন ড্রামা, হেনরিক ইবসেন মডার্ন ড্রামাটাকে কীভাবে ইনফ্লুয়েন্স করেছে। তো হেনরিক ইবসেন তিনিও আর একজন ড্রামাটিস্ট, এনার লেখা হচ্ছে ডলস হাউস, নামটা একটু মনে রাখবে, ঠিক আছে, ডলস হাউস, ডলস হাউস হচ্ছে ইম্পর্টেন্ট, আরও একটা নাম মনে রাখবে ঘোস্ট, এইগুলো একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে আছে হেড্ডা গ্যাবলের, এগুলোও আছে, বাট এই দুটো মনে রাখলেই হবে হেনরিক ইবসেন সম্পর্কে। তো হাউ ডিড হেনরিক ইবসেন ইনফ্লুয়েন্স মডার্ন ড্রামা, হেনরিক ইবসেন ইনফ্লুয়েন্স মডার্ন ড্রামা বাই ইন্ট্রোডিউসিং রিয়ালিজম অ্যান্ড প্রবলেম প্লে, ঠিক আছে, তিনি কী ইন্ট্রোডিউস করেছিলেন তার ড্রামার মধ্যে, রিয়ালিজম জিনিসটাকে তিনি এনেছিলেন, অ্যান্ড তিনি ইন্ট্রোডিউস করেছিলেন প্রবলেম প্লে, এই ডলস হাউস কিন্তু প্রবলেম প্লে একটা, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাবো, অনেকগুলো কোশ্চেন আছে, আমি একটু স্পিডে করার চেষ্টা করছি। তো এখানে বলছে হোয়াট ইজ মিন বাই অ্যান্টি হিরো ইন মডার্ন ড্রামা, মডার্ন ড্রামাতে অ্যান্টি হিরো বলতে কী বোঝো, যেটা যে কোয়ালিটি অ্যাকচুয়ালি হিরোর মধ্যে আমরা পাবো না, সেটাই হচ্ছে অ্যান অ্যান্টি হিরো ইজ আ প্রোটাগনিস্ট হু ল্যাক্স ট্র্যাডিশনাল হিরোইক
কোয়ালিটি যার মধ্যে ট্র্যাডিশনাল যে হেরোইক কোয়ালিটিটা ল্যাক থাকবে, মানে যার মধ্যে থাকবে না বা অভাব থাকবে অ্যাকচুয়ালি, সে হচ্ছে অ্যান্টি হিরো ইন মডার্ন ড্রামা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কনসেপচুয়াল কিছু কোশ্চেন আছে। হোয়াট ইজ মিন বাই এলিয়েনেশন ইন মডার্ন লিটারেচার? আমরা এলিয়েনেশন জিনিসটা বারবার পড়েছি, থিমের একটা মানে একদম ইম্পর্টেন্ট একটা থিম। তো এই এলিয়েনেশন বলতে তুমি কী বোঝো? এলিয়েনেশন রেফার্স টু দ্য ফিলিং অফ আইসোলেশন, যেটা অ্যাকচুয়ালি আইসোলেশনকে ইন্ডিকেট করে, অ্যান্ড ডিসকানেকশন ফ্রম সোসাইটি অ্যান্ড সেলফ, সোসাইটি থেকে ডিসকানেকশন অ্যান্ড ফিলিং অফ আইসোলেশন, সেটা হচ্ছে এলিয়েনেশন। ওকে, তারপর হচ্ছে হোয়াট ইজ এক্সিস্টেন্সিয়ালিজম? এক্সিস্টেন্সিয়ালিজম ইজ এ ফিলোসফি এম্পাসাইজিং ইন্ডিভিজুয়াল ফ্রিডম, যেটা এম্পাসাইজ করে ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে, ইন্ডিভিজুয়াল চয়েস অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন এ মিনিংলেস ওয়ার্ল্ড, সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। ডিসকাস দ্য থিম অফ ডিসইলিউশনমেন্ট ইন মডার্ন ড্রামা। ডিসইলিউশনমেন্ট মডার্ন ড্রামা, অবশ্যই ডিসইলিউশনমেন্ট মানে সেখানে কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট উইথ ফিয়ার, পলিটিক্স, রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি। নেক্সট হচ্ছে হোয়াই ইজ মডার্ন লিটারেচার কনসিডার্ড কমপ্লেক্স? মডার্ন লিটারেচারটাকে আমরা কেন কমপ্লেক্স বলি? কারণ এখানে হচ্ছে এক্সপেরিমেন্টাল কিছু টেকনিক আমরা করেছি বা ইউজ করা হয়েছে, যার জন্য এটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। যেমন আমরা বলতে পারি স্ট্রিম অফ কনসাসনেসের ইউজ, হ্যাঁ, তারপরে হচ্ছে সাইকোলজিক্যাল রিয়ালিজমের ইউজ, তারপরে এখানে সিম্বলিজমের ইউজ, অ্যান্ড অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোনো জটিল বিষয়টাকে সিম্পলিফাই করার জন্য সিম্বলিজম বা ইমেজারি ইউজ করছি, বাট সেটা দেখা যাচ্ছে আরও জটিল হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা। হ্যাঁ, তো এখানে মডার্ন লিটারেচার কনসিডার্ড কমপ্লেক্স কেন? কারণ বিকজ অফ এক্সপেরিমেন্টাল টেকনিক্স, সিম্বলিজম অ্যান্ড সাইকোলজিক্যাল ডেপথ, সেজন্য এটা একটু কমপ্লেক্সের দিকে চলে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে টিচিং ওরিয়েন্টেড কিছু কোশ্চেন। তোমাকে এই ধরনের বা সিচুয়েশনাল বেসড আমরা এই ধরনের কিছু প্রশ্ন বলতে পারি, তোমাকে মডার্ন পিরিয়ড থেকে ধরতে এরকম প্রশ্ন ধরতেই পারে যে হাউ উড ইউ ইন্ট্রোডিউস মডার্ন লিটারেচার টু ইউর স্টুডেন্টস? তুমি তোমার স্টুডেন্টকে, যদি এগুলো কম ইম্পর্টেন্ট, তো তুমি তোমার স্টুডেন্টদেরকে মডার্ন লিটারেচার কীভাবে ইন্ট্রোডিউস করবে? তো তুমি এটা তোমার মতো বলবে, যেমন আমি এখানে আমার মতো বলেছি, আই উড ইন্ট্রোডিউস মডার্ন লিটারেচার বাই কানেক্টিং হিস্টোরিক্যাল ইভেন্টস উইথ লিটারারি থিমস। হিস্টোরিক্যাল ইভেন্টসগুলোর মাধ্যমে, লিটারারি থিমসের কানেকশানের মাধ্যমে আমি তাদের কাছে এটা প্রেজেন্ট করতে পারবো। হাউ উড ইউ এক্সপ্লেন মডার্ন পোয়েট্রি টু বিগিনার্স যারা, তাদের কাছে তুমি মডার্ন পোয়েট্রিটাকে কীভাবে এক্সপ্লেন করবে? আইড ফোকাস অন থিম, অবশ্যই থিমটাকে আমাকে আগে বলে নিতে হবে, অ্যান্ড ইমোশন, থিম অ্যান্ড ইমোশনটাকে অবশ্যই বলে নিতে হবে বিফোর এক্সপ্লেনিং ফ্রম ফর্ম। মানে ফর্মটাকে বলার আগে আমাকে কি এক্সপ্লেন করতে হবে? থিম অ্যান্ড ইমোশনস। ঠিক আছে, তারপরে আমরা আস্তে আস্তে ফর্ম, সিম্বলিজম এই দিকে যাব। তারপরে হচ্ছে হুইচ মডার্ন পোয়েম উড ইউ প্রেসক্রাইব ফর স্টুডেন্টস অ্যান্ড হোয়াই? কোন মডার্ন পোয়েমটাকে তুমি স্টুডেন্টকে সাজেস্ট করবে? দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফ্রক, বিকজ এটা কার লেখা? এটা হচ্ছে টি.এস. ইলিয়টের লেখা। বিকজ ইট ইন্ট্রোডিউসেস মডার্ন থিম ক্লিয়ারলি, কারণ এর মধ্যে মডার্ন থিমগুলোকে ভালোভাবে দেখানো হয়েছে, সেজন্য আমি এটা সাজেস্ট করব। তুমি তোমার মধ্যে একটা সাজেস্ট করতেই পারো। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, ভিডিওটি যারা দেখছো অবশ্যই তাদেরকে বলবো একটা লাইক করো, তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু এগুলো হেল্পফুল হবে। আর আগের যে ভিডিওগুলো দেখোনি, আগের পিরিয়ডগুলো, ইম্পর্টেন্ট পিরিয়ডগুলো, আরও কিছু আমরা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, সবগুলো কিন্তু দেখবে তোমরা এই ভিডিও মানে চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখবে, সব পেয়ে যাবে। ঠিক আছে, তারপর বলছে হাউ ক্যান মডার্ন লিটারেচার বি রিলেটেড টু প্রেজেন্ট ডে লাইফ? হাউ ক্যান মডার্ন লিটারেচার বি রিলেটেড টু প্রেজেন্ট ডে লাইফ? প্রেজেন্ট ডে লাইফের সঙ্গে মডার্ন লিটারেচার কীভাবে রিলেট করবে? তো মডার্ন লিটারেচার রিলেটস টু প্রেজেন্ট লাইফ থ্রু থিমস অফ অ্যাংজাইটি। আমাদের এখনও মানে মডার্ন লিটারেচারের থিম হচ্ছে এটা অ্যাংজাইটি। আমাদের এখনও বর্তমানে অ্যাংজাইটি মানুষের মধ্যে প্রচুর পরিমাণে আছে। তো সেই অ্যাংজাইটিটাকে, থিম অফ অ্যাংজাইটি, সেটাকে আমরা রিলেট করতে পারি। আইডেন্টিটি অ্যান্ড এলিয়েনেশন, যেটা আমি ফেসবুক দিয়ে তোমাদের একটা এক্সাম্পল দিলাম। তো এইভাবে আমরা রিলেট করতে পারবো সেই মডার্ন লিটারেচারের সঙ্গে বর্তমানে আমাদের প্রেজেন্ট লাইফটাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট প্রবলেমস ডু স্টুডেন্টস ফেস ওয়াইল স্টাডিং মডার্ন টেক্সট? মডার্ন টেক্সট যদি স্টুডেন্টরা পড়তে শুরু করে, কী প্রবলেম ফেস করবে? প্রথমে তারা হচ্ছে স্টুডেন্ট ফেস ডিফিকাল্টি ডিউ টু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। এখানে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজের ইউজ হয়েছে, প্রচুর সিম্বলিজমের ইউজ হয়েছে, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়াজের এখানে ইউজ করেছে, যার ফলে তারা প্রথমে একটু কি না প্রবলেম ফেস করতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 38, হু ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি? আমরা মডার্ন ইংলিশ পোয়েট্রির ফাদার কাকে বলবো? তো এখানে টি.এস. ইলিয়টের নাম কিন্তু নিতে হবে, টি.এস. ইলিয়টকে বলা হবে
ফাদার অফ মডার্ন পোয়েট্রি, ইংলিশ পোয়েট্রি, ঠিক আছে। নেম ও ওন মডার্ন পোয়েট, নভেলিস্ট অ্যান্ড ড্রামাটিস্ট। এক একজনের করে যদি মডার্ন পোয়েটের নাম বলে টি.এস. ইলিয়ট বলবে, নভেলিস্টের নাম বলবে জেমস জয়েস বলবে, এবং এদের অবশ্যই কিন্তু একটা করে লেখা, যেমন টি.এস. ইলিয়টের তুমি যদি পোয়েট্রি জিজ্ঞাসা করে বলতেই পারো, হলোম্যান বলতে পারো, ঠিক আছে, প্রিলিউডস বলতে পারো। অ্যান্ড জেমস জয়েসের পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান বলতে পারো। নভেলিস্টের যদি একজন নাম বলে জর্জ বার্নার্ড শ বলতে পারো, তার লেখা মেজর বারবারা বলতে পারো, আমস অ্যান্ড দ্য ম্যানও বলতে পারো, ঠিক আছে। হুইচ পোয়েম মেড টি.এস. ইলিয়ট ফেমাস, অবশ্যই এই যে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফোক মেড টি.এস. ইলিয়ট ফেমাস, এটার জন্য তিনি মেনলি বিখ্যাত। নেম ওয়ান ওয়ার্ক অফ ভার্জিনিয়া উলফ, ভার্জিনিয়া উলফের একটা লেখার নাম মিসেস ডালওয়ে, ঠিক আছে। মিসেস ডালওয়ে ইজ এ ফেমাস ওয়ার্ক অফ ভার্জিনিয়া উলফ। এই ভার্জিনিয়া উলফও কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস খুব ইউজ করেছেন তার লেখার মধ্যে। ক্লিয়ার? নেক্সট আরও কিছু প্রশ্ন আমরা দেখব। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন হচ্ছে নেম ওয়ান ফিচার্স ইউনিক টু মডার্ন লিটারেচার। একটা ফিচার্স বলো যেটা হচ্ছে ইউনিক, মডার্ন লিটারেচারে একদম ইউনিক, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ওই যে আমি বলছিলাম যে খণ্ড অ্যাকচুয়ালি মানে ব্রেক অফ আমরা বলতে পারি টেকনিক বা ব্রেক অফ স্ট্রাকচার, ওকে, এই জিনিসটা। তো ফ্র্যাগমেন্টেশন বলা হয়, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন ইজ এ ইউনিক ফিচার অফ মডার্ন লিটারেচার। তো এটা করলে মোটামুটি তোমাদের হয়ে যাবে আশা করি, এইভাবে বললে হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? তো ফ্র্যাগমেন্টেশন আশা করি বোঝা গেল, এবং এই ফ্র্যাগমেন্টেশনের ইউজ আমরা কিন্তু সব ক্ষেত্রেই দেখতে পাবো, পোয়েট্রি বলো, নভেল বলো বা ড্রামা বলো, সবের ক্ষেত্রে আমরা কিন্তু এই ফ্র্যাগমেন্টেশন দেখতে পাবো। ডেলিভারেটলি ব্রেকিং, যেটাকে আমরা বলি ডেলিভারেটলি ব্রেকিং অফ স্ট্রাকচার, ক্রোনোলজি, এইগুলো, ওকে, যেটা টি.এস. ইলিয়টের আমরা দ্য ওয়েস্টল্যান্ডেও দেখতে পাবো। ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। আমরা কিন্তু মেজর ইম্পর্টেন্ট পিরিয়ডগুলো সম্পর্কে ভিডিও করে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। আরও অনেক রকম ভিডিও আছে, বিএড রিলেটেড ভিডিও করেছি আমরা, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের উপর থেকে করে দিয়েছি, সেগুলো কিন্তু সব দেখে নেবে। তোমাদের ইন্টারভিউর আগে দেখবে অনেকটাই তোমার প্রিপারেশান তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের গাইড গাইড ইবুকটা অবশ্যই তোমার জন্য, যদি তোমার ইন্টারভিউয়ের প্রিপারেশান যদি তুমি করে থাকো অবশ্যই নিতে ভুলবে না। তোমাকে অনেকটা এগিয়ে রাখবে, তোমার অনেকটা কভার করে দেবে ওখান থেকে, ঠিক আছে। তো নেওয়ার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে নাম্বার পাবে, সেখানে হোয়াটসঅ্যাপ করবে। তো এখানে শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা সকলে দেখার জন্য থ্যাংক ইউ।